এক ভারতীয় নাগরিককে আমেরিকা খুঁজে বেড়াচ্ছে। আমেরিকার ডিস্ট্রিক্ট কোর্টে ওই ভারতীয় নাগরিকের বিরুদ্ধে এক মার্কিন নাগরিককে হত্যার ষড়যন্ত্র করা, হত্যার জন্য কন্ট্রাক্ট দেওয়া এবং মানি লন্ডারিং এর কেস ফাইল করা হয়েছে। এমনকি মার্কিন তদন্তকারী সংস্থা এফবিআই তাদের ওয়ান্টেড লিস্টে ওই ভারতীয় নাগরিকের ছবি সহ নাম অবধি প্রকাশ করেছে। আমেরিকার পক্ষ থেকে বলা হচ্ছে ওই ভারতীয় নাগরিক ভারত সরকারের একজন কর্মচারী, নাম বিকাশ যাদব। ভারতের সিক্রেট এজেন্সি রয়ের সিনিয়র ফিল্ড অফিসার হিসেবে বিকাশ যাদব কর্মরত ছিল। নিউ ইয়র্কের ডিস্ট্রিক্ট কোর্টে পেশ হওয়া কেস ফাইলে বলা হচ্ছে ভারতের গুপ্তচর বিভাগ রয়ের এজেন্ট বিকাশ যাদব আমেরিকাতে বসবাসকারী ভারতীয় বংশোদ্ভূত এক মার্কিন নাগরিক গুরপতবন্ত সিং পন্নুকে হত্যার পরিকল্পনা করে। এদিকে গুরপতবন্ত সিং পন্নু হচ্ছে ভারতের মোস্ট ওয়ান্টেড। তার বিরুদ্ধে ভারতে একগুচ্ছ মামলা নথিভুক্ত রয়েছে। সেই সাথে ভারত সরকারের স্বরাষ্ট্র মন্ত্রক পন্নুকে একজন সন্ত্রাসবাদী হিসেবে ঘোষণা করেছে। এমন একজন ব্যক্তিকে হত্যা করার পরিকল্পনা করে র এজেন্ট বিকাশ যাদব। আমেরিকার তরফ থেকে বলা হচ্ছে যে বিকাশ যাদব তার এক সহযোগী নিখিল গুপ্তার মাধ্যমে আমেরিকার দুজন কন্ট্রাকচুয়াল কিলারের হাতে পন্নুকে হত্যা করার দায়িত্ব দেয়। 1 লক্ষ মার্কিন ডলারের কন্ট্রাক্ট দেওয়া হয় এ কাজের জন্য। অ্যাডভান্স হিসেবে তাদেরকে 15,000 মার্কিন ডলার দেওয়া হয় আর বলা হয় কাজ ঠিকঠাকভাবে করতে পারলে 24 ঘন্টার মধ্যেই বাকি অর্থ তাদের কাছে পৌঁছে যাবে। তবে এত সবকিছুর পরেও র এজেন্ট বিকাশ যাদবের পরিকল্পনা ব্যর্থ হয়ে যায়, কারণ বিকাশ যাদব এবং নিখিল গুপ্তা জানতো না যে দুজন কন্ট্রাকচুয়াল কিলারের হাতে তারা এ কাজের দায়িত্ব দিয়েছিল আসলে ওই দুজন ছিল মার্কিন সরকারের আন্ডারকভার এজেন্ট। ফলে তাদের পরিকল্পনা তো বানচাল হয়ই, সেই সাথে মার্কিন সরকারের সামনে এই পুরো বিষয়টি প্রকাশিত হয়ে পড়ে। মার্কিন ইনভেস্টিগেটিং এজেন্সিগুলি এ নিয়ে তদন্ত শুরু করে। গত বছর চেক রিপাবলিকের রাজধানী প্রাগে নিখিল গুপ্তাকে গ্রেফতার করা হয় আর বর্তমানে এফবিআই বিকাশ যাদবের নামে ওয়ারেন্ট বাই এফবিআই পোস্টার জারি করেছে। মার্কিন আদালতে তার বিরুদ্ধে মামলা চলছে। তবে অবাক করার মতো বিষয় হলো ভারতের আদালতেও বিকাশ যাদবের বিরুদ্ধে মামলা চলছে। তবে তার বিরুদ্ধে মামলা গুরপতবন্ত সিং পন্নুকে হত্যার পরিকল্পনা করার জন্য চলছে না। তার বিরুদ্ধে মামলা চলছে এক্সটর্শন অর্থাৎ তোলাবাজির। এখন প্রশ্ন হচ্ছে বিকাশ যাদব কি সত্যি রয়ের একজন এজেন্ট যেরকমটা আমেরিকা দাবি করছে? কে এই গুরপতবন্ত সিং পন্নু, বিকাশ যাদব যাকে হত্যার পরিকল্পনা করেছিল বলে আমেরিকা অভিযোগ করছে? কিভাবে করা হয়েছিল হত্যার পরিকল্পনা? আর বিকাশ যাদব যাকে আমেরিকা বলছে র এজেন্ট, তার বিরুদ্ধে ভারতে যে এক্সটর্শনের মামলা চলছে তার সাথে কিভাবে জুড়ে যাচ্ছে এক জেলবন্দি গ্যাংস্টার লরেন্স বিষ্ণোইয়ের নাম? এ সমস্ত কিছু নিয়ে বিস্তারিত আলোচনা করব এই পর্বে। নমস্কার, আমি অন্তরা আর আপনারা দেখছেন ইনসাইট। 2023-এর জুন মাসে একদিকে যখন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর মার্কিন সফর নিয়ে তোড়জোড় চলছিল, তখন অপরদিকে বিকাশ যাদব নামে এক ভারতীয় নাগরিক, যাকে আমেরিকার তরফ থেকে বলা হচ্ছে ভারতের গুপ্তচর বিভাগ রয়ের এজেন্ট, সেই বিকাশ যাদব আমেরিকার এক নাগরিককে খোদ আমেরিকার মাটিতেই হত্যা করার পরিকল্পনা করছিল। এরকমই অভিযোগ তুলে মার্কিন বিচার বিভাগ ইউএস জাস্টিস ডিপার্টমেন্ট ঘোষণা করেছে যে বিকাশ যাদবের বিরুদ্ধে মার্কিন আদালতে মামলা চলছে। ইউএস জাস্টিস ডিপার্টমেন্টের তরফ থেকে গত 17 অক্টোবর তারিখে তাদের ওয়েবসাইটে এই মামলা সংক্রান্ত সমস্ত তথ্য আপলোড করা হয়েছে। সেখানে বলা হচ্ছে জাস্টিস ডিপার্টমেন্ট ঘোষণা করছে বিকাশ যাদব নামক এক ভারতীয় সরকারি কর্মচারীর বিরুদ্ধে মার্ডার ফর হায়ার অর্থাৎ হত্যা করানোর জন্য কন্ট্রাক্ট কিলার নিযুক্ত করা এবং মানি লন্ডারিং এর চার্জ ফাইল করা হয়েছে। বিকাশ যাদব ওরফে আমানত নিউ ইয়র্ক শহরে এক মার্কিন নাগরিকের হত্যার ষড়যন্ত্রের প্রধান পরিচালক বলে জাস্টিস ডিপার্টমেন্টের নোটিশে দাবি করা হয়েছে। তবে বিকাশ যাদবের বিরুদ্ধে এই মামলা এখনই শুরু হয়নি। নিউ ইয়র্ক ডিস্ট্রিক্ট কোর্টে এই মামলা গত 1 বছর ধরে চলছে। আমেরিকার জাস্টিস ডিপার্টমেন্ট এবং বিভিন্ন মার্কিন তদন্তকারী সংস্থার তরফ থেকে বলা হচ্ছে
এই ষড়যন্ত্রে বিকাশ যাদবের সহকারী হিসেবে কাজ করছিল নিখিল গুপ্তা নামে আরেক ভারতীয়। 2023-এর জুনে নিখিল গুপ্তা যখন চেক রিপাবলিকের রাজধানী প্রাগে যায়, তখন আমেরিকার নির্দেশে সেখানকার পুলিশ তাকে গ্রেফতার করে। সেই থেকে পরবর্তী 1 বছর ধরে সে প্রাগের জেলে বন্দী ছিল। তবে এ বছরের 14 জুন তারিখে চেক রিপাবলিকের তরফ থেকে নিখিল গুপ্তাকে আমেরিকার হাতে প্রত্যর্পণ করা হয়। আর 17 জুন তারিখে নিউ ইয়র্ক ডিস্ট্রিক্ট কোর্টে, যেখানে 2023-এর 29 নভেম্বর থেকে এই মামলা চলছিল, সেখানে বিচারপতিদের সামনে তাকে পেশ করা হয়। তার বিরুদ্ধে অভিযোগ যে হত্যার ষড়যন্ত্রে নিখিল গুপ্তা বিকাশ যাদবের সহযোগী হিসেবে কাজ করছিল এবং হত্যার জন্য $1 লক্ষ বিনিময়ে 2 জন কন্ট্রাক্ট কিলার নিযুক্ত করেছিল। অবশ্য আমেরিকা নিখিল গুপ্তার পরিচয় প্রকাশ করলেও এতদিন ধরে বিকাশ যাদবের আসল পরিচয় গোপন করে রেখেছিল। আর এই মামলাতে তাকে CC1 নামক একটি কোড নামে চিহ্নিত করা হচ্ছিল। কিন্তু গত 17 অক্টোবর তারিখে মার্কিন সরকারের জাস্টিস ডিপার্টমেন্টের পক্ষ থেকে বিকাশ যাদবের বিরুদ্ধে লিখিত অভিযোগপত্র সর্বসমক্ষে প্রকাশিত করা হয়। আর সেই অভিযোগপত্রে CC1 কোড নামের পরিবর্তে তার আসল নাম পরিচয় প্রকাশ করা হয়। সেখানে বলা হচ্ছে অভিযুক্ত বিকাশ যাদব ভারত সরকারের একজন কর্মচারী। তাকে কাজে নিযুক্ত করেছিল ভারত সরকারের ক্যাবিনেট সেক্রেটারিয়েট, যা PMO অর্থাৎ প্রাইম মিনিস্টার্স অফিসের একটি বিভাগ। আর ক্যাবিনেট সেক্রেটারিয়েটেরই আন্ডারে রয়েছে ভারতের ফরেন ইন্টেলিজেন্স সার্ভিস রিসার্চ অ্যান্ড অ্যানালিসিস উইং, সংক্ষেপে র। তার নিয়োগকর্তার ঠিকানা হচ্ছে নিউ দিল্লির CGO কমপ্লেক্স, যা রয়ের হেডকোয়ার্টার। আমেরিকার ডিস্ট্রিক্ট কোর্টে বিভিন্ন মার্কিন তদন্তকারী সংস্থা বিকাশ যাদবের যে পরিচয় পেশ করেছে, তাতে বলা হচ্ছে বিকাশ যাদব রয়ের একজন সিনিয়র ফিল্ড অফিসার, যার ওপর সিকিউরিটি ম্যানেজমেন্ট এবং খবরাখবর সংগ্রহের দায়িত্ব ছিল। পূর্বে বিকাশ যাদব সেন্ট্রাল রিজার্ভ পুলিশ ফোর্স অর্থাৎ CRPF এর অ্যাসিস্ট্যান্ট কমান্ড্যান্ট পদে কর্মরত ছিল। কাউন্টার ইন্টেলিজেন্স, ব্যাটেলক্রাফট, ওয়েপন্স এবং প্যারাট্রুপারের ট্রেনিংও তার ছিল। আমেরিকার ডিস্ট্রিক্ট কোর্টে এই মামলা সংক্রান্ত যে সমস্ত রিপোর্ট দাখিল করা হয়েছে, তাতে বলা হচ্ছে বিকাশ যাদব ভারতে থেকেই গুরপতবন্ত সিং পন্নু নামক এক ভারতীয় বংশোদ্ভূত মার্কিন নাগরিককে হত্যা করার পরিকল্পনা করে। এ কাজে সহায়তা করার জন্য বিকাশ যাদব 2023-এর মে মাস নাগাদ নিখিল গুপ্তা নামক আরেক ভারতীয় নাগরিককে রিক্রুট করে। নিখিল গুপ্তা ড্রাগ এবং বেআইনি অস্ত্রের আন্তর্জাতিক চোরাচালানের সাথে যুক্ত বলে আমেরিকার তরফ থেকে বলা হচ্ছে। মার্কিন কোর্টে চলা এই মামলা সংক্রান্ত যে রিপোর্ট আমেরিকা প্রকাশ করেছে, তাতে বলা হচ্ছে 2023-এর মে মাস নাগাদ বিকাশ যাদব প্রথমবার নিখিল গুপ্তার সাথে যোগাযোগ করে। দুজনের মধ্যে বেশ কয়েকবার ফোন এবং এনক্রিপ্টেড মেসেজের মাধ্যমে কথাবার্তা হয়। বিকাশ যাদব নিখিল গুপ্তাকে গুরপতবন্ত সিং পন্নুকে হত্যার যাবতীয় জোগাড় যন্ত্র করার নির্দেশ দেয়। বিনিময়ে বিকাশ যাদব কথা দেয় যে নিখিল গুপ্তার বিরুদ্ধে গুজরাটে যে কেস চলছে তা বন্ধ করে দেওয়া হবে। নিখিল গুপ্তা এতে রাজি হয়ে যায়। দিল্লিতে তারা দুজন মুখোমুখি সাক্ষাৎ করে। 2023-এর 6 মে একটি নির্দিষ্ট মেসেজিং অ্যাপের মাধ্যমে বিকাশ যাদব নিখিল গুপ্তাকে একটি এনক্রিপ্টেড মেসেজ করে। সেই মেসেজে বিকাশ বলে, আমি বিকাশ আর আমার নাম্বার আমন নামে সেভ করে নাও। নিখিল গুপ্তা বিকাশ যাদবের ফোন নাম্বার আমানের পরিবর্তে আমানত নামে সেভ করে। কয়েক মিনিট কথাবার্তার পর বিকাশ বলে তার দুজন টার্গেট রয়েছে, একজন নিউ ইয়র্কে আর একজন ক্যালিফোর্নিয়াতে। উত্তরে নিখিল বলে, আমরা আমাদের সব টার্গেটকেই হিট করব। US জাস্টিস ডিপার্টমেন্টের বক্তব্য অনুযায়ী বিকাশ যাদবের ফোন নাম্বারটি ভারতের নাম্বার, তার কান্ট্রি কোড ভারতের, আর সেই ফোন নাম্বারটি যে ইমেল অ্যাকাউন্টের সাথে রেজিস্টার্ড রয়েছে, সেই ইমেল অ্যাকাউন্টটি যে ইন্টারনেট পরিষেবা অ্যাক্সেস করে তার লোকেশন নিউ দিল্লি এবং তার আশেপাশের অঞ্চলের। এরপর 12 মে তারিখে বিকাশ যাদব নিখিল গুপ্তাকে জানায় যে তার বিরুদ্ধে চলা ক্রিমিনাল কেসটি সামলে নেওয়া হয়েছে। গুজরাট থেকে এরপর তাকে আর কেউ ফোন করবে না। 23 মে তারিখে বিকাশ পুনরায় নিখিলকে আশ্বস্ত করে বলে, বসের সাথে তোমার গুজরাট কেস নিয়ে কথা হয়ে গেছে, ইট ওয়াজ অল ক্লিয়ার, এরপর তোমাকে আর কেউ বিরক্ত করবে না। এমনকি বিকাশ নিখিলকে এও বলে যে খুব তাড়াতাড়ি গুজরাটের ডিসিপির সাথে তার মিটিং করিয়ে দেবে। বিকাশ যাদবের কাছ থেকে এত কিছু আশ্বাস পাওয়ার পর নিখিল গুপ্তা তার কাজে লেগে পড়ে। সে এমন কাউকে খুঁজতে শুরু করে
যে অর্থের বিনিময়ে কন্ট্রাক্ট কিলিং এর কাজ করবে। এখানেই এই কাহিনীতে নতুন দুটি চরিত্রের আগমন ঘটে। অবশ্য ওই দুই চরিত্রের আসল নাম আমেরিকার তরফ থেকে প্রকাশ করা হয়নি। দুটি কোড নামে তাদেরকে চিহ্নিত করা হয়েছে, একজন হচ্ছে সিএস আর অপরজন ইউসি। তবে এখানে বিশেষভাবে খেয়াল রাখবেন যে এই পুরো কাহিনী আর সমস্ত তথ্য আমেরিকার দেওয়া। এই পুরো ঘটনা সম্পর্কে যাবতীয় তথ্য দুই ভারতীয় নাগরিক বিকাশ যাদব এবং নিখিল গুপ্তার বিরুদ্ধে আমেরিকার তোলা অভিযোগ রূপে আমাদের সামনে এসেছে। যদিও এই অভিযোগগুলির সত্যতা এখনো প্রমাণিত হয়নি, তবে আমেরিকার জাস্টিস ডিপার্টমেন্ট এবং বিভিন্ন মার্কিন তদন্তকারী সংস্থার করা এই সমস্ত অভিযোগের ভিত্তিতে নিখিল গুপ্তা আর বিকাশ যাদবের বিরুদ্ধে নিউ ইয়র্ক ডিস্ট্রিক্ট কোর্টে মামলা চলছে। আমেরিকার তরফ থেকে বলা হচ্ছে এরপর নিখিল গুপ্তার সাথে দুজন মার্কিন নাগরিকের যোগাযোগ হয়, যাদের কোড নাম সিএস এবং ইউসি। আমেরিকা বলছে এই দুজন তাদের সিক্রেট এজেন্ট, যদিও নিখিল তাদের আসল পরিচয় জানতো না। সে তাদেরকে অপরাধী গোছের ব্যক্তি বলেই মনে করেছিল। 2023-এর 29শে মে নিখিল গুপ্তা ফোনে সিএস কে জিজ্ঞেস করে যে তার জানা এমন কেউ আছে কিনা যে আমেরিকাতে কন্ট্রাক্ট নিয়ে হত্যার কাজ করে। উত্তরে সিএস জানায় যে সে খোঁজ নিয়ে জানাবে। নিখিল সিএস কে জানায় যে তারা যাকে হত্যা করতে চাইছে সেই ব্যক্তি একজন লয়ার, তার নাম গুরপতবন্ত সিং পন্নু, আর সে নিউ ইয়র্কেই বেশিরভাগ সময় থাকে। তবে কখনো কখনো অপর একটি আমেরিকান শহরেও সে কিছু সময় থাকে। সিএস প্রত্যুত্তরে পন্নুর সম্পর্কে আরো কিছু তথ্য জানতে চায় এবং মার্ডারের বিনিময়ে কিভাবে আর কত পেমেন্ট দেওয়া হবে সে নিয়েও জানতে চায়। ইউএস জাস্টিস ডিপার্টমেন্টের তরফ থেকে বলা হচ্ছে এই সিএস নামক ব্যক্তি আসলে হচ্ছে আমেরিকার ড্রাগ এনফোর্সমেন্ট অ্যাডমিনিস্ট্রেশনের একজন সিক্রেট এজেন্ট। আমেরিকার দাবি অনুযায়ী এরপর বেশ কিছুদিন ধরে নিখিল সিএস এর সাথে ফোন কল, ভিডিও কল এবং টেক্সট মেসেজের মাধ্যমে কথাবার্তা চালায়। এই সময় তাদের মধ্যে নানা বিষয় নিয়ে আলোচনা হয়, যেমন হত্যার জন্য কি কি প্রস্তুতি নিতে হবে আর সব মিলিয়ে কত খরচ খরচা পড়বে ইত্যাদি ইত্যাদি। একটি ভিডিও কলে নিখিল সিএস কে মনে করিয়ে দেয় যে ভিকটিম একজন লয়ার। নিখিল সিএস কে পরামর্শ দেয় যে সিএস এর সহযোগী আইনের পরামর্শ নেওয়ার অছিলায় ভিকটিমকে এমন একটি স্থানে নিয়ে যেতে পারবে যেখানে তাকে সহজেই হত্যা করা যেতে পারে। সিএস এর সাথে কথা বলার পর নিখিল বিকাশ যাদবকে সিএস এর মেসেজের স্ক্রিনশট পাঠায়, যেখানে পেমেন্টের ব্যাপারে সিএস জানতে চাইছে। উত্তরে বিকাশ যাদব বলে, আমরা $1.5 লাখ পর্যন্ত দিতে রাজি আছি, তবে কাজ ভালো হলে আর তাড়াতাড়ি হলে পেমেন্টের পরিমাণ আরো বাড়তে পারে। তখন নিখিল গুপ্তা বিকাশকে সিএস এর মেসেজের একটি স্ক্রিনশট পাঠায়, যেখানে সিএস পেমেন্ট বাবদ $1 লক্ষ দাবি করছে। উত্তরে বিকাশ যাদব বলে ওকে, তবে অ্যাডভান্স পেমেন্ট করা হবে না, কাজ শেষ হলে 24 ঘন্টার মধ্যেই পুরো টাকাটা পেমেন্ট করে দেওয়া হবে। এরপর 1 জুন বিকাশ যাদব নিখিল গুপ্তাকে পন্নুর বাড়ির ঠিকানা পাঠায়। 2 জুন বিকাশ পুনরায় নিখিলকে মেসেজ করে কোনো আপডেট আছে কিনা জানতে চায়। সে আরো বলে যে কাজটা অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং সময় খুব কম। নিখিল উত্তরে জানায় সম্ভবত আগামীকাল সে কোনো না কোনো আপডেট দিতে পারবে। পরের দিন নিখিল গুপ্তা সিএস কে ফোন করে কাজটা তাড়াতাড়ি শেষ করে দেওয়ার অনুরোধ জানায়। নিখিল সিএস কে একটি অ্যাপের কথা জানায়, যে অ্যাপের মাধ্যমে ফটো তুললে ফটোর সাথে সেই অঞ্চলের জিপিএস কোঅর্ডিনেশন অ্যাটাচ হয়ে যাবে। এই অ্যাপটি বিকাশ যাদব নিখিলকে পাঠিয়েছিল। নিখিল সিএস কে বলে তার লোকেরা যেন এই অ্যাপের মাধ্যমে পন্নুর এবং তার বাড়ির আশেপাশের অঞ্চলের ফটো তুলে তাদের পাঠায়, অর্থাৎ নিখিল পন্নুর ওপর নজরদারি করার কথা বলে। 4 জুন সিএস নিখিলকে টার্গেট অর্থাৎ পন্নুর লোকেশন সহ কয়েকটি ফটো পাঠায়। সিএস মেসেজের মাধ্যমে নিখিলকে জানায় যে তার লোক টার্গেটের ওপর সর্বদা নজরদারি করছে এবং $25,000 অ্যাডভান্স পেমেন্ট পেলেই তারা টার্গেটকে খতম করে দেবে। আমেরিকার দাবি অনুযায়ী 5 জুন তারিখে নিখিল সিএস এর পাঠানো পন্নুর ফটো এবং $25,000 অ্যাডভান্স পেমেন্ট চাওয়ার স্ক্রিনশট বিকাশ যাদবকে পাঠায়। 6 জুন নিখিল সিএস কে মেসেজ করে বলে সিএস যেন তার সেই লোকের সাথে নিখিলের সরাসরি যোগাযোগ করিয়ে দেয় যে $25,000 অ্যাডভান্স পেমেন্ট নেবে এবং তার বিনিময়ে
পান্নুকে হত্যা করবে। সিএস তখন ইলেকট্রনিক মেসেজের মাধ্যমে আরেক ব্যক্তি ইউসির সাথে নিখিলের পরিচয় করিয়ে দেয়, যাকে নিখিল গুপ্তা মনে করেছিল সিএস এর সহযোগী, সেই কন্ট্রাক্ট কিলার, যে তাদের হয়ে কাজ করবে, অর্থাৎ গুরপতবন্ত সিং পান্নুকে হত্যা করবে। অথচ সিএস এর মতো ইউসিও ছিল ড্রাগ এনফোর্সমেন্ট অ্যাডমিনিস্ট্রেশন অর্থাৎ ডিই এর একজন আন্ডারকভার এজেন্ট। আর এই দুই সিক্রেট এজেন্টের মাধ্যমেই আমেরিকা এই পরিকল্পনা সম্পর্কে জানতে পারে। যেদিন ইউসির সাথে নিখিলের পরিচয় হয়, সেই দিনই তাদের কথোপকথনের স্ক্রিনশট নিখিল বিকাশ যাদবকে পাঠিয়ে দেয়। আমেরিকার দাবি অনুযায়ী এরপর বিকাশ যাদব নিখিল গুপ্তাকে তার এক সহযোগীর নাম এবং ফোন নাম্বার পাঠায়, যে 25,000 মার্কিন ডলার অ্যারেঞ্জ করবে। 9 জুন বিকাশ নিখিলকে মেসেজ করে বলে তার সহযোগী জানিয়েছে যে আজই পেমেন্টের ব্যবস্থা হয়ে যাবে, এই উইকেন্ডে কাজ যেন হয়ে যায়। এর 2 ঘন্টা পরে নিখিল ইউসিকে মেসেজ করে দুপুরের মধ্যে পেমেন্ট হয়ে যাবে বলে জানায়। আর কয়েক মিনিট পরেই বিকাশ যাদবের একজন সহযোগী ইউসিকে ফোন করে জানায় যে সে অ্যাডভান্স পেমেন্ট হিসেবে ইউসিকে 15,000 মার্কিন ডলার দেবে। সেই দিনই ম্যানহাটানে বিকাশ যাদবের ওই সহযোগী ইউসির সাথে দেখা করে তাকে 15,000 মার্কিন ডলার দেয়। নিউ ইয়র্ক ডিস্ট্রিক্ট কোর্টে মার্কিন সরকারের পক্ষ থেকে এই ফটোটি দাখিল করে বলা হয়, এই ফটো পেমেন্ট দেওয়ার সময় তোলা ফটো, যদিও এই ফটোতে কারো মুখ দেখা যাচ্ছে না। আমেরিকার বক্তব্য অনুযায়ী বিকাশ এবং নিখিল কেউই চাইছিল না প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর মার্কিন সফরের অব্যবহিত আগে বা সফরের সময়ই এই হত্যা হোক। 2023-এর জুন মাসের প্রায় শেষের দিকে নরেন্দ্র মোদীর আমেরিকা সফরের সময়সীমা নির্ধারিত হয়েছিল। নিখিল গুপ্তা বারবার সিএসকে এ ব্যাপারে সতর্ক করছিল। আমেরিকার পক্ষ থেকে দাবি করা হচ্ছে যে 2023-এর 6 জুন নাগাদ নিখিল গুপ্তা সিএসকে ফোনে জানায় যে আমাদের প্রধানমন্ত্রী মোদী 20 তারিখের দিকে আমেরিকা সফরে আসবেন, আর যেহেতু টার্গেট একজন অ্যাক্টিভিস্ট, তাই সে সময় তার মৃত্যু হলে সে নিয়ে প্রোটেস্ট হতে পারে অথবা জিওপলিটিক্যাল টেনশন তৈরি হতে পারে, তাই আমাদের যত তাড়াতাড়ি সম্ভব কাজটা শেষ করে ফেলতে হবে, যাতে পরিস্থিতি ঠান্ডা হওয়ার জন্য 10 দিন সময় আমাদের হাতে থাকে। 11 জুন নিখিল বিকাশ যাদবকে পান্নুর আরো কয়েকটি ফটো পাঠায়, যা দেখে বিকাশ নিখিলকে বলে ফটোগুলি যথেষ্ট আশাব্যঞ্জক, তবে আমাদের হাতে কেবল আজকের দিনটি রয়েছে। আজ যদি কাজ না হয় তবে তা 24 তারিখের পরে করতে হবে, অর্থাৎ প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর মার্কিন সফর শেষ হওয়ার পর। মার্কিন কোর্টে চলা এই মামলা সংক্রান্ত যে রিপোর্ট আমেরিকা প্রকাশ করেছে তাতে বলা হচ্ছে, নিখিল সিএস আর ইউসিকে বেশ কয়েকবারই বলে যে তাদের জন্য আরো অনেক কাজ রয়েছে, তোমাদেরকে আমরা অনেক কাজ দেব, প্রতি মাসে 2-3টি কাজ। 2023-এর 12 জুন নিখিল সিএসকে ফোনে বলে কানাডাতে আমাদের একটা বড় টার্গেট রয়েছে। 14 জুন মেসেজের মাধ্যমে নিখিল বলে কানাডাতেও আমাদের একটা ভালো টিমের প্রয়োজন। নিখিল বলে আগামীকাল সে সম্পর্কে বিশদে সিএসকে জানাবে। এরপর জুনের 18 তারিখ কানাডাতে একজন শিখ সেপারেটিস্ট, খালিস্তানি সিম্পেথাইজার এবং ভারতের ঘোষিত সন্ত্রাসবাদী আর মোস্ট ওয়ান্টেড হরদীপ সিং নির্ঝরের হত্যার খবর আসে। নির্ঝর গুরপতবন্ত সিং পান্নুর সহযোগী ছিল। 18 জুন সকালে কানাডার ব্রিটিশ কলম্বিয়ার সারে শহরে অবস্থিত গুরু নানক শিখ গুরুদ্বারা থেকে বেরোনোর সময় 3 জন বন্দুকধারী ব্যক্তি নির্ঝরকে গুলি করে হত্যা করে। এই ঘটনার প্রায় 1 বছর পর 2024-এর মে মাসে কানাডা পুলিশ 4 জন ভারতীয়কে নির্ঝরের হত্যার সাথে জড়িত থাকার অভিযোগে গ্রেফতার করেছে। আর সেই সাথে এই ঘটনাকে কেন্দ্র করে বিগত 1 বছর ধরে কানাডার সাথে ভারতের সম্পর্ক সবথেকে খারাপ অবস্থায় এসে পৌঁছেছে। এ বিষয়ে বিস্তারিত আলোচনা আমরা পরের পর্বে করব। যাই হোক, 2023 সালের 18 জুন নির্ঝরের হত্যার খবর আসে, আর সেই দিনই সন্ধেবেলায় বিকাশ যাদব নির্ঝরের গুলিবিদ্ধ রক্তাক্ত মৃতদেহের ভিডিও নিখিল গুপ্তাকে পাঠায় বলে আমেরিকা দাবি করছে। আমেরিকা বলছে যে এই ফটো দেখে নিখিল উত্তেজিত হয়ে পড়ে। সে বিকাশের কাছে নিজেই ফিল্ডে গিয়ে অপারেশন করার পারমিশন চায়, কিন্তু বিকাশ বলে গোপনীয়তা জরুরি, তাই ভালো হবে যদি তুমি নিজে ডাইরেক্টলি এসবের সাথে ইনভলভ না হও। এর প্রায় 1 ঘন্টা পরে বিকাশ নিখিলকে পান্নুর নিউ ইয়র্কের বাড়ির ঠিকানা পাঠায়। নিখিল তৎক্ষণাৎ নির্ঝরের মৃতদেহের ভিডিও, যা বিকাশ তাকে পাঠিয়েছিল, সেই ভিডিও সিএস এবং ইউসিকে পাঠায়
এবং ইউসিকে ফোন করে নিখিল বলে যে নির্ঝরও তাদের টার্গেট ছিল, তবে তার নাম তাদের হিট লিস্টে 3 নম্বরে বা 4 নম্বরে ছিল। অবশ্য চিন্তার কিছু নেই, তাদের কাছে ইউসির জন্য আরো অনেক কাজ রয়েছে। নিখিল ইউসিকে এও বলে যে আর অপেক্ষা করার দরকার নেই, অর্থাৎ পন্নুকেও যেন তাড়াতাড়ি শেষ করে দেওয়া হয়। এরপর নিখিল সিএসকেও আলাদাভাবে ফোন করে বলে যে নির্ঝর আমাদের টার্গেট অর্থাৎ পন্নুর বন্ধু ছিল, আর তাকে কানাডাতে আমরা আমাদের অন্য টিমের সাহায্যে শেষ করে দিয়েছি। নিখিল সিএসকে বলে ইউসিকেও তার কাজ তাড়াতাড়ি শেষ করে দিতে হবে, যত তাড়াতাড়ি সম্ভব, আজ অথবা আগামীকালের মধ্যে। নিখিল সিএসকে এও বলে যে নির্ঝরের মৃত্যুর পর পন্নুও সাবধান হয়ে যাবে, তাই সে যেন কোনো সুযোগ না পায় সে ব্যাপারে আমাদেরকে দেখতে হবে। 20শে জুন বিকাশ যাদব নিখিলকে পন্নুর ওপর প্রকাশিত একটি নিউজ আর্টিকেল পাঠিয়ে বলে একে শেষ করে দেওয়া এখন সবচেয়ে বড় প্রায়োরিটি। কিছুক্ষণ পরে নিখিল সিএসকে ফোন করে বলে যত তাড়াতাড়ি সম্ভব সুযোগ বুঝে টার্গেটকে শেষ করে দাও। 29শে জুনের আগেই 4 জন টার্গেটকে আমাদের শেষ করতে হবে, একজন হচ্ছে পন্নু আর বাকি 3 জন কানাডাতে। আপনাদের আরো একবার মনে করিয়ে দিই যে এই সমস্ত কিছু হচ্ছে আমেরিকার তোলা অভিযোগ। মার্কিন কোর্টে চলা এই মামলা সংক্রান্ত যে রিপোর্ট আমেরিকা প্রকাশ করেছে তাতে বলা হচ্ছে নির্ঝরের হত্যার পর নিখিল গুপ্তা বারবার ইউসিকে ফোন এবং মেসেজ করে পান্নুকে হত্যা করার পরিকল্পনা কতটা অগ্রসর হলো সে ব্যাপারে জানতে চায়, আর তারপর সেই রিপোর্ট সে বিকাশের কাছে পাঠায়। আমেরিকা দাবি করছে 22শে জুন তারিখে বিকাশ নিখিলকে মেসেজের মাধ্যমে জানায় যে সে তার বসের কাছ থেকে খবর পেয়েছে যে তাদের টার্গেট এখন বাড়িতে নেই। নিখিল তৎক্ষণাৎ সেই খবর দেওয়ার জন্য সিএসকে ফোন করে। সিএস ফোন না ধরলে নিখিল মেসেজের মাধ্যমে সিএসকে এ খবর জানায়। 25শে জুন তারিখে নিখিল সিএস এর কাছ থেকে পাওয়া পন্নুর বাড়ির আশেপাশের কয়েকটি ফটো বিকাশকে পাঠায়। পরের দিন আরো কিছু ফটো নিখিল বিকাশকে পাঠায়। ফটো দেখে বিকাশ নিখিলকে জানায় এক্সেলেন্ট, এখন মনে হচ্ছে তোমার লোকেরা যথেষ্ট সিরিয়াস ভাবে কাজ করছে। 29শে জুন তারিখে নিখিল গুপ্তা সিএসকে মেসেজ করে জানায় যে আমাদের কাছে সুনির্দিষ্ট খবর আছে যে টার্গেট বাড়ি ফিরে এসেছে, তোমরা যদি নিশ্চিত থাকো তাহলে আজই টার্গেটকে শেষ করে দাও। কিন্তু তা আর করা হয় না। আমেরিকা বলছে নিখিল জানতো না যে সিএস এবং ইউসি আমেরিকার সিক্রেট এজেন্ট, তাদেরকে সে কন্ট্রাকচুয়াল কিলার ভেবেছিল, আর তাদের মাধ্যমে এই সমস্ত খবর আমেরিকার এজেন্সিগুলি পেয়েছিল। এরপর 30শে জুন তারিখে নিখিল ভারত থেকে চেক রিপাবলিকে যায়, আর সে চেক রিপাবলিকে পৌঁছানো মাত্রই আমেরিকার অনুরোধে চেক ল এনফোর্সমেন্ট এজেন্সি নিখিল গুপ্তাকে গ্রেফতার করে নেয়। 1 বছর প্রাগের জেলে বন্দী থাকার পর এবছরের 14 জুন তারিখে চেক সরকার নিখিল গুপ্তাকে আমেরিকার হাতে প্রত্যর্পণ করে। তার বিরুদ্ধে নিউ ইয়র্কের ডিস্ট্রিক্ট কোর্টে পন্নুকে হত্যার ষড়যন্ত্র, হত্যার জন্য কন্ট্রাক্ট কিলার নিযুক্ত করা সহ বিভিন্ন ধারায় মামলা চলছে। যদিও নিখিল গুপ্তা নট গিলটি প্লিড করেছে। ভারত সরকারের পক্ষ থেকে বলা হয়েছে যে এ ধরনের কোভার্ট অপারেশনের মাধ্যমে কাউকে হত্যা করা ভারতের নীতিবিরুদ্ধ। তবে ভারত আমেরিকার দেওয়া ইনফরমেশন নিয়ে যথেষ্ট সিরিয়াসলি বিবেচনা করছে এবং এ নিয়ে পর্যালোচনার জন্য একটি উচ্চস্তরীয় কমিটি গঠন করা হয়েছে। নিউ ইয়র্ক ডিস্ট্রিক্ট কোর্টে নিখিল গুপ্তার বিরুদ্ধে চলা মামলায় বারবার বিকাশ যাদবের উল্লেখ করা হয়েছে এবং তাকে এই পুরো পরিকল্পনার মাস্টারমাইন্ড বলা হয়েছে। তবে এতদিন পর্যন্ত এই মামলায় বিকাশ যাদবের নাম পরিচয় গোপন রাখা হয়েছিল। বিকাশ যাদবকে CC1 নামে উল্লেখ করা হচ্ছিল। কিন্তু গত 10ই অক্টোবর তারিখে মার্কিন আদালত বিকাশ যাদবের নামে একটি অ্যারেস্ট ওয়ারেন্ট জারি করে। সেখানে তাকে ভারত সরকারের কর্মচারী এবং একজন এজেন্ট বলে উল্লেখ করা হয়। ভারতের গুপ্তচর সংস্থা PMOর একটি বিভাগ ক্যাবিনেট সেক্রেটারিয়েটের আন্ডারে আসে। ফলে এই মামলায় অভিযুক্ত বিকাশ যাদবকে যখন রয়ের একজন এজেন্ট বলে দাবি করা হয় তখন স্বাভাবিকভাবে প্রধানমন্ত্রী দপ্তর PMO নড়েচড়ে বসে। আমেরিকার তরফ থেকে এই মামলায় ভারতের সহায়তা চাওয়া হলে ভারত সরকার সব দিক থেকে সহায়তার আশ্বাস দেয় এবং তদন্তে সাহায্যের জন্য 14ই অক্টোবর ভারত থেকে উচ্চ পদস্থ একটি টিম আমেরিকাতে যায়। সেখানে বৈঠকের পর 16ই অক্টোবর আমেরিকার স্টেট ডিপার্টমেন্টের মুখপাত্র ম্যাথু মিলার প্রেস কনফারেন্সে বলেন যে হোয়াইট হাউস ভারত সরকারের সহযোগিতায় যথেষ্ট সন্তুষ্ট।
তিনি আরও বলেন যে ভারতের টিমের সাথে বৈঠক আশাব্যঞ্জক। ভারতীয় টিমের পক্ষ থেকে আমাদের বলা হয়েছে, মামলাতে যে ব্যক্তির উল্লেখ রয়েছে সেই ব্যক্তি এখন আর ভারত সরকারের কর্মচারী নয়। মিলার বলেন, আমরা ভারতের সাথে সহযোগিতা জারি রাখব। যেভাবে আমরা আমাদের তদন্তের অগ্রগতি সংক্রান্ত তথ্য তাদেরকে দিচ্ছি, সেভাবে তারাও তাদের তদন্তের অগ্রগতি সংক্রান্ত তথ্য আমাদের সরবরাহ করছে। এর জন্য ভারতকে ধন্যবাদ। কিন্তু মার্কিন স্টেট ডিপার্টমেন্টের মুখপাত্র ম্যাথু মিলারের এই বিবৃতি দেওয়ার পরের দিনই চিত্রটা হঠাৎ করে বদলে যায়। 17 অক্টোবর তারিখে মার্কিন সরকারের জাস্টিস ডিপার্টমেন্টের পক্ষ থেকে বিকাশ যাদবের বিরুদ্ধে লিখিত অভিযোগপত্র তাদের ওয়েবসাইটে আপলোড করে সর্বসমক্ষে প্রকাশিত করা হয়। আর সেই অভিযোগপত্রে CC1 কোড নামের পরিবর্তে তার আসল নাম পরিচয়ও প্রকাশ করা হয়। সেই সাথে ফেডারেল ব্যুরো অফ ইনভেস্টিগেশন অর্থাৎ FBI তাদের ওয়ান্টেড লিস্টে নাম পরিচয় সহ বিকাশ যাদবের ফটো প্রকাশ করে। সেখানে আরও বলা হয়, বিকাশ ভারতে বসবাসকারী একজন ভারতীয় নাগরিক এবং এই ষড়যন্ত্রের অপর অংশীদার আরেক ভারতীয় নাগরিকের সাথে কথাবার্তার সময় সে আমানত নাম ব্যবহার করেছে। FBI এর ওয়ান্টেড লিস্টে আরও লেখা হয়েছে যে বিকাশ যাদবের নামে নিউ ইয়র্ক ডিস্ট্রিক্ট কোর্ট 2024 সালের 10 অক্টোবর তারিখে মার্ডার ফর হায়ার অর্থাৎ হত্যার কন্ট্রাক্ট দেওয়া, হত্যার ষড়যন্ত্র করা এবং মানি লন্ডারিং এর কেসে অ্যারেস্ট ওয়ারেন্ট জারি করেছে। এই হচ্ছে বিকাশ যাদবের নামে আমেরিকা যা যা অভিযোগ তুলেছে তার সম্পূর্ণ কাহিনী। এ নিয়ে ভারত সরকারের পক্ষ থেকে মিনিস্ট্রি অফ এক্সটার্নাল অ্যাফেয়ার্সের মুখপাত্র রণধীর জয়সওয়াল প্রেস কনফারেন্সে বলেন, আমি নিশ্চিত করে বলতে পারি বিকাশ যাদব আর ভারত সরকারের কর্মচারী নয়। এর বাইরে তিনি আর কোনো মন্তব্য করতে চাননি। আপনাদের মনে এবার প্রশ্ন আসাটা স্বাভাবিক যে কে এই গুরপতবন্ত সিং পন্নু, যাকে হত্যার জন্য $1 লক্ষ কন্ট্রাক্ট দিয়েছিল বিকাশ যাদব নামে রয়ের একজন এজেন্ট বলে আমেরিকার তরফ থেকে দাবি করা হচ্ছে। গুরপতবন্ত সিং পন্নুর জন্ম ভারতে হলেও বর্তমানে সে আমেরিকার নাগরিক। তার বাড়ি অমৃতসরের খানকোট গ্রামে। তার বাবা মহেন্দর সিং ছিলেন পাঞ্জাব স্টেট এগ্রিকালচারাল মার্কেটিং বোর্ডের একজন কর্মী। পাঞ্জাব ইউনিভার্সিটি থেকে আইন নিয়ে পড়াশোনা করার পর গুরপতবন্ত সিং পন্নু আমেরিকাতে চলে যায়। বর্তমানে আমেরিকাতে সে একজন লয়ার। আমেরিকা এবং কানাডা এই দুই দেশেরই দ্বৈত নাগরিকত্ব তার রয়েছে। পন্নু একজন খালিস্তানি সমর্থক এবং অন্যান্য খালিস্তানি সমর্থকদের মতোই তারও উদ্দেশ্য ভারতের পাঞ্জাব প্রদেশটিকে আলাদা করে শিখদের জন্য একটি নতুন রাষ্ট্র খালিস্তানের গঠন করা। 2007 সালে পন্নু আমেরিকাতে একটি শিখ সেপারেটিস্ট অর্গানাইজেশন প্রতিষ্ঠা করে, যার নাম সিখস ফর জাস্টিস, সংক্ষেপে SFJ। এই সংগঠনের ঘোষিত লক্ষ্য হচ্ছে ভারতের পাঞ্জাব প্রদেশে একটি সার্বভৌম রাষ্ট্রের প্রতিষ্ঠা করা, যা হবে শিখ সম্প্রদায়ের হিস্টোরিক হোমল্যান্ড খালিস্তান এবং যার ওপর নিয়ন্ত্রণের সম্পূর্ণ অধিকার থাকবে শিখদের। 2019 সালে বিচ্ছিন্নতাবাদী কার্যকলাপের জন্য ভারত সরকার সিখস ফর জাস্টিস নামক এই সংগঠনটির ওপর নিষেধাজ্ঞা জারি করেছে। পন্নুর এই সংগঠন 2020 সালে পাঞ্জাবকে ভারতের কাছ থেকে মুক্ত করার এজেন্ডা নিয়ে একটি রেফারেন্ডাম অর্গানাইজ করে, যার নাম রেফারেন্ডাম 2020। অর্থাৎ পন্নুর উদ্দেশ্য ছিল পাঞ্জাবকে ভারত থেকে বিচ্ছিন্ন করা হবে কিনা সে নিয়ে একটি ভোটাভুটির বন্দোবস্ত করা। তার আশা ছিল এই ভোটাভুটিতে বেশিরভাগ মানুষ পাঞ্জাবকে আলাদা করার পক্ষেই রায় দেবে, আর সেই রায়কে সামনে রেখে আন্তর্জাতিক ক্ষেত্রে সে ভারতের ওপর চাপ সৃষ্টি করতে পারবে। এই রেফারেন্ডাম হওয়ার কথা ছিল পাঞ্জাব সহ আমেরিকা, কানাডা, অস্ট্রেলিয়া, নিউজিল্যান্ড, মালয়েশিয়া ও ফিলিপিন্সের বড় বড় শহরগুলিতে। তবে শেষ পর্যন্ত এই রেফারেন্ডাম সেরকম সফলতা আর জনপ্রিয়তা লাভ করতে পারেনি। পন্নু তার সংগঠন SFJ এর একটি শাখা সংগঠন কানাডাতেও স্থাপিত করে, আর তার দায়িত্ব সে দেয় আরেক শিখ বিচ্ছিন্নতাবাদী নেতা এবং ভারতের ঘোষিত সন্ত্রাসবাদী হরদীপ সিং নির্ঝরের ওপর। গত বছরের 18 জুন কানাডাতে যার হত্যার কথা একটু আগেই আপনাদের বললাম। নির্ঝরের বাকি ভারত বিরোধী কর্মকাণ্ডের কথা পরের পর্বে আপনাদের বিশদে শোনাবো। SFJ সংগঠনের মাধ্যমে পন্নু এবং নির্ঝর মনমোহন সিং, সোনিয়া গান্ধী, কমলনাথ, অমরিন্দর সিং এর মতো ইন্ডিয়ান লিডারদের বিরুদ্ধে 1984 সালের অ্যান্টি শিখ রায়টে জড়িত থাকার অভিযোগ তুলে তাদের বিরুদ্ধে ক্যাম্পেইন চালাতে থাকে।
এমনকি তারা আমেরিকার বিভিন্ন কোর্টে এইসব ইন্ডিয়ান লিডারদের বিরুদ্ধে কেস ফাইল করতে শুরু করে। 2013 সেপ্টেম্বরে তৎকালীন প্রধানমন্ত্রী ডক্টর মনমোহন সিং এর মার্কিন সফরের সময় এসএফজে সংগঠনের করা একটি আপিলের ভিত্তিতে ওয়াশিংটনের একটি ফেডারেল কোর্ট প্রধানমন্ত্রী মনমোহন সিং এর বিরুদ্ধেই সমন জারি করে। 2016 সালে পাঞ্জাবের তদানীন্তন মুখ্যমন্ত্রী অমরিন্দর সিং এসএফজে এর করা মামলার জন্য তার কানাডা সফর বাতিল করতে বাধ্য হন। তাছাড়া এসএফজে সেই সব ব্যক্তিদেরও আইনি সহায়তা করে থাকে যারা ভারতে বিভিন্ন অপরাধ করে অন্য দেশে পালিয়ে গেছে এবং যাদেরকে ভারত সরকার বিভিন্ন দেশ থেকে এক্সট্রাডিশন অর্থাৎ প্রত্যর্পণ করতে চায়। এইভাবে বছরের পর বছর ধরে পন্নু ও তার সংগঠন ভারতের বিরুদ্ধে নানা কার্যকলাপ চালিয়ে যাচ্ছে। সোশ্যাল মিডিয়াতে নিয়মিতভাবে পন্নু ভারতের বিরুদ্ধে নানা বিচ্ছিন্নতাবাদী মন্তব্য করতে থাকে, যেমন পুলওয়ামা অ্যাটাককে সন্ত্রাসবাদী কার্যকলাপ বলা যাবে না বা কাশ্মীরি বিচ্ছিন্নতাবাদীদের সমর্থন করতে হবে ইত্যাদি। ভারতে পন্নু এবং তার সংগঠন এসএফজের বিরুদ্ধে রাষ্ট্রদ্রোহ সহ একগুচ্ছ মামলা দায়ের হয়েছে। 2020 সালে জুলাই মাসে ভারত সরকারের স্বরাষ্ট্র মন্ত্রক গুরপতবন্ত সিং পন্নুকে সন্ত্রাসবাদী হিসেবে ঘোষণা করেছে এবং ইন্টারপোলের কাছে তার বিরুদ্ধে রেড কর্নার নোটিশ জারি করার আবেদন করেছিল, কিন্তু ইন্টারপোল পন্নুর বিরুদ্ধে যথেষ্ট তথ্য প্রমাণের অভাবকে কারণ দেখিয়ে 2022 সালে এই আবেদন রিজেক্ট করে দেয়। একজন বিচ্ছিন্নতাবাদী সন্ত্রাসবাদী ব্যক্তি এই গুরপতবন্ত সিং পন্নুর হত্যার ষড়যন্ত্র করার অভিযোগ বিকাশ যাদবের ওপর করছে আমেরিকা। তবে বিকাশ যাদব কি সত্যিই ভারতের গুপ্তচর বিভাগ রয়ের এজেন্ট? 2023 29 নভেম্বর যখন নিখিল গুপ্তা এবং বিকাশ যাদবের বিরুদ্ধে আমেরিকার কোর্টে মামলা শুরু হয়, তার মাত্র কয়েক সপ্তাহ পরে 17 ডিসেম্বর তারিখে দিল্লি পুলিশের স্পেশাল সেল বিকাশ যাদবের বিরুদ্ধে হত্যার চেষ্টা, কিডন্যাপিং এবং এক্সটর্শনের অভিযোগ তুলে একটি এফআইআর দায়ের করে। সেই এফআইআরে বলা হচ্ছে বিকাশ যাদব এবং আব্দুল্লাহ খান এই দুজনে মিলে দিল্লির একটি কফি শপের মালিক রাজকুমার ওয়ালিয়াকে কিডন্যাপ করে একটি ফ্ল্যাটে নিয়ে যায়। তারপর তাকে গান পয়েন্টে রেখে তার ঘড়ি, সোনার চেন এবং আংটি ছিনিয়ে নেয় আর হাওলার মাধ্যমে তাদের জন্য টাকার অ্যারেঞ্জমেন্ট করতে বলে। রাজকুমার ওয়ালিয়ার অভিযোগের ভিত্তিতে বিকাশ যাদব আর আব্দুল্লাহ খানকে গ্রেফতার করে দিল্লি পুলিশের স্পেশাল সেল এবং তার বিরুদ্ধে দিল্লি কোর্টে মামলা দায়ের হয়েছে। অভিযোগকারী রাজকুমার ওয়ালিয়া পুলিশের কাছে জানায় যে বিকাশ যাদব গ্যাংস্টার লরেন্স বিষ্ণোইয়ের নাম করে তার কাছে বিপুল অর্থ দাবি করে। ওয়ালিয়া আরও বলে যে জালালউদ্দিন ওরফে সমীর নামে এক ব্যক্তি লরেন্স বিষ্ণোইয়ের কাছে তাকে হত্যা করার কন্ট্রাক্ট দিয়েছিল। তবে গত 10 বছর ধরে লরেন্স বিষ্ণোই সবরমতী সেন্ট্রাল জেলে বন্দী রয়েছে, অথচ তারপরেও দেশের বিভিন্ন অপরাধের সাথে লরেন্স বিষ্ণোই এবং তার গ্যাংয়ের নাম উঠে আসছে। লরেন্স বিষ্ণোইয়ের নাম প্রথমবার চর্চায় আসে 2018 সালে, যখন বলিউড অভিনেতা সলমান খানের ওপর অ্যাটাক হয়। তারপর থেকে বিভিন্ন হাই প্রোফাইল ব্যক্তিদের হত্যা এবং অ্যাটাকের ঘটনায় লরেন্স বিষ্ণোই এবং তার গ্যাংয়ের জড়িত থাকার কথা বারবার উঠছে। অতি সম্প্রতি মহারাষ্ট্রের প্রাক্তন ক্যাবিনেট মিনিস্টার বাবা সিদ্দিকির হত্যার রেসপন্সিবিলিটি লরেন্স গ্যাং স্বীকার করেছে, যদিও মুম্বাই পুলিশ একথা এখনো কনফার্ম করেনি। তবে আরেকটি ঘটনায় লরেন্স বিষ্ণোই এবং তার লরেন্স গ্যাংয়ের নাম দেশের সীমানা ছাড়িয়ে আন্তর্জাতিক মহলেও চর্চায় এসেছে। সম্প্রতি কানাডা হরদীপ সিং নির্ঝরের হত্যার পেছনে লরেন্স গ্যাংয়ের হাত রয়েছে বলে অভিযোগ তুলছে। কানাডা দাবি করছে যে নির্ঝরকে হত্যার জন্য ভারত সরকার লরেন্স গ্যাংকে কাজে লাগিয়েছিল। এই পরিস্থিতিতে বিকাশ যাদবের সাথে লরেন্স বিষ্ণোই এবং তার গ্যাংয়ের সম্পর্কের কথা পুরো ব্যাপারটিকে আরো জটিল করে তুলেছে। সেই সাথে এও আশ্চর্যের বিষয় যে বিকাশ যাদব যদি একজন রয়ের এজেন্টই হয়, তাহলে সে একজন ব্যবসায়ীর কাছ থেকে তার ঘড়ি, হার, আংটি এসব ছিনতাই করবে। এদিকে আরো একটি তথ্য দেখে আরো আশ্চর্য হতে হয় যে রয় এজেন্ট বিকাশ যাদবের বিরুদ্ধে আমেরিকা গুরপতবন্ত সিং পন্নুর হত্যার ষড়যন্ত্র করার অভিযোগ করছে, সেই বিকাশ যাদব সিনিয়র ফিল্ড অফিসার হিসেবে পার্মানেন্ট অ্যাপয়েন্টমেন্ট পাওয়ার জন্য রয়ের বিরুদ্ধে সেন্ট্রাল অ্যাডমিনিস্ট্রেটিভ ট্রাইব্যুনাল অর্থাৎ ক্যাটের কাছে মামলা করেছে। ক্যাটের লিটিগেশনে বলা হচ্ছে বিকাশ যাদব 9 বছর ধরে রয়ের আন্ডারে কাজ করলেও তার চাকরি স্থায়ী হয়নি, সে তখনও প্রবেশনে রয়েছে। দ্য প্রিন্টে প্রকাশিত প্রতিবেদন অনুযায়ী 2023-এর 9 অক্টোবর ক্যাবিনেট সেক্রেটারিয়েট সিনিয়র ফিল্ড অফিসার হিসেবে বিকাশ যাদবের অ্যাপয়েন্টমেন্টের বিরুদ্ধে অবজেকশন তুলে নেয়
এবং তারপর তাকে সেই পদে পার্মানেন্ট অ্যাপয়েন্টমেন্ট দেওয়া হয়। প্রিন্টের প্রতিবেদন অনুযায়ী বিকাশ যাদব রতে যখন পার্মানেন্ট অ্যাপয়েন্টমেন্ট পায় তার 2 মাস আগে আমেরিকার ন্যাশনাল সিকিউরিটি অ্যাডভাইজার জ্যাক সুলিভান এবং আমেরিকার গুপ্তচর বিভাগ সিআইএ চিফ উইলিয়াম বার্নস ভারতের ন্যাশনাল সিকিউরিটি অ্যাডভাইজার অজিত দোভালের সাথে পান্নুর হত্যার ষড়যন্ত্র নিয়ে কথা বলেন। বিকাশ যাদব যদি সত্যি রয়ের একজন এজেন্ট হয় তাহলে পান্নু মার্ডার প্লট আমেরিকা জেনে ফেলার পরেও কি ভারত সরকার তাকে রয়ের সিনিয়র ফিল্ড অফিসার পদে পার্মানেন্ট অ্যাপয়েন্টমেন্ট দিত? তাছাড়া যে সময়ে বিকাশ যাদব এবং নিখিল গুপ্তা পান্নুর হত্যার ষড়যন্ত্র করছে বলে আমেরিকা দাবি করছে, অর্থাৎ 2023 সালের মে থেকে জুন পর্যন্ত, সেই সময়ে বিকাশ যাদব রয়ের একজন পার্মানেন্ট অফিসার ছিলই না। সে তখন রয়ের বিরুদ্ধেই ক্যাটে মামলা লড়ছে। সেই সময় সে কিভাবে 1 লক্ষ মার্কিন ডলারের বিনিময়ে পান্নুকে হত্যার কন্ট্রাক্ট দেবে? তাছাড়া ভারত সরকার যদি সত্যিই পান্নুকে হত্যা করতেই চাইতো তাহলে তার দায়িত্ব কি বিকাশ যাদবের মতো প্রবেশনে থাকা একজন অফিসারকে দিত? ফলে সব মিলিয়ে এই পুরো ব্যাপারটি অত্যন্ত জটিল হয়ে উঠেছে। অনেকেই বলছেন 1997 সালে ভারত এবং আমেরিকার মধ্যে যে অপরাধী প্রত্যর্পণ সন্ধি হয়েছিল তার ফলে বিকাশ যাদবকে আমেরিকার হাতে ভারতকে তুলে দিতে হবে। কিন্তু বিশেষজ্ঞরা বলছেন সেই সন্ধিতে অনেক রকম ক্লজ রয়েছে যার ফলে ভারত চাইলেই বিকাশ যাদবকে আমেরিকাতে নাও পাঠাতে পারে। তাছাড়া তার বিরুদ্ধে দিল্লি পুলিশের করা মামলাটি আদালতে এখনো বিচারাধীন। যতক্ষণ পর্যন্ত না সেই মামলার রায় আসে ততক্ষণ পর্যন্ত বিকাশ যাদব নিশ্চিতভাবেই ভারতে থাকবে। এদিকে বিকাশ যাদবের বিরুদ্ধে ইউএস জাস্টিস ডিপার্টমেন্টের প্রকাশ করা অভিযোগপত্রটি যদি ভালোভাবে পড়ে দেখা হয় তাতে পান্নুর পরিচয় সম্পর্কে বলা হয়েছে যে এই ব্যক্তি ভারত সরকারের একজন কঠোর সমালোচক এবং এমন একটি সংগঠন সে পরিচালনা করে যে সংগঠন ভারত থেকে পাঞ্জাব নামক প্রদেশটিকে আলাদা করে সেখানে খালিস্তান নামক একটি সার্বভৌম রাষ্ট্র প্রতিষ্ঠা করতে চায়। কে বলছে কথা? আমেরিকার জাস্টিস ডিপার্টমেন্ট। আর কার সম্পর্কে বলছে? গুরপতবন্ত সিং পান্নু, যে পান্নুর হত্যার ষড়যন্ত্রের অভিযোগ আমেরিকা বিকাশ যাদবের ওপর তুলছে। অর্থাৎ আমেরিকা নিজেই স্বীকার করে নিচ্ছে যে পান্নু একজন বিচ্ছিন্নতাবাদী সংগঠনের নেতা যে ভারতের সার্বভৌমত্ব এবং অখণ্ডতাকে চ্যালেঞ্জ জানাচ্ছে। আমেরিকা সর্বসমক্ষে এরকম একজন বিচ্ছিন্নতাবাদীরই অ্যাডভোকেসি করছে। তাছাড়া এফবিআই, ডিই এর মতো মার্কিন ল এনফোর্সমেন্ট এজেন্সিগুলির শীর্ষকর্তারা আদালতে সওয়াল জবাবের সময় বলেছেন যে কোনো মার্কিন নাগরিকের মুখ বন্ধ করার চেষ্টা করা হলে তা তারা কোনো মতেই মেনে নেবেন না। তা সেই মার্কিন নাগরিক যদি কোনো একটি দেশের সার্বভৌমত্বের পক্ষে বিপজ্জনক হয় তাও। অর্থাৎ মার্কিন নাগরিক হলেই তাদের সমস্ত দোষ মাফ হয়ে যায়। অবশ্য আমেরিকার এই চরিত্র বরাবরের। আমেরিকা ডেভিড হেডলিকে এখনো ভারতের হাতে প্রত্যর্পণ করেনি, যে ডেভিড হেডলি একজন মার্কিন নাগরিক এবং 26/11 মুম্বাই অ্যাটাকের অন্যতম অভিযুক্ত এবং যার বিরুদ্ধে ভারত বহুবার বহু তথ্য প্রমাণ আমেরিকার হাতে তুলে দিয়েছে। ফলে ভারতের ওপরে দোষারোপ করার পূর্বে আমেরিকা তাদের নিজেদের কার্যকলাপের দিকে নজর দিলে ভালো হয়। আগামী দিনে পরিস্থিতি কোন দিকে যাচ্ছে তার ওপর আমাদের নজর থাকবে। এ ব্যাপারে আপনাদের মতামত কমেন্টের মাধ্যমে আমাদের অবশ্যই জানান। দেখা হচ্ছে আগামী পর্বে নতুন কোনো বিষয় নিয়ে। ভালো থাকুন, সুস্থ থাকুন, ধন্যবাদ।